আপনি যেটি জানাচ্ছিলেন যে এরই মধ্যে বাজেট ঘোষণা হয়েছে এবং বাজেটের যে আকার সেটি কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই পাচ্ছিলাম। গণমাধ্যমের কল্যাণে আমরা সাধারণ মানুষকে সেটি জানানোর চেষ্টা করেছি। এখন পর্যন্ত আসলে বাজেটের যেই বক্তৃতা আমরা শুনেছি সেখানে এই অর্থ উপদেষ্টা যেটি আসলে বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে বৈষম্য দূর করে টেকসই এবং অর্থনৈতিক ব্যবস্থা গড়তে চান তার সরকার এবং তার জন্যই এই বাজেট তৈরি করেছেন তারা। এবং এই বাজেটটি গতবারের চেয়ে কমানো হয়েছে এবং তারা বলছেন যে উচ্চ প্রবৃদ্ধির যে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা গত সরকারের ছিল যে প্রবৃদ্ধি বেশি করে দেখানো, সেজন্য বছর বছর বাজেটের আকার বাড়ানো এবং সেটি বাস্তবায়ন করতে না পারা, সেই ধারাবাহিকতা থেকে কিন্তু সরে আসতে চায় এই সরকার এবং সে কারণে কিছুটা সংকোচনমূলক বাজেট দিয়েছেন এবং সেই বাজেটটি তারা বাস্তবায়ন করতে চান এবং এই বাজেটটিকে তারা বাস্তবসম্মত বলে অর্থ উপদেষ্টা কিন্তু দাবি করছেন এবং সেটির করতে গিয়ে তিনি বেশ কিছু পদক্ষেপ এই বাজেটে নিয়েছেন এবং যেটি আমার সহকর্মী আসিফ টিপু বলছিলেন যে এই বাজেটের যে আকার 7,90,000 কোটি টাকা, এর মধ্যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হয়েছে। এর মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা। এটি যদিও এনবিআর এর সক্ষমতার মধ্যে পড়ছে কিনা সেটি নিয়ে বিশ্লেষকদের মধ্যে অনেক প্রশ্ন আছে। আমরা এবার একটু এক নজরে দেখতে চাই যে যেটিতে আসলে সবচেয়ে বেশি আগ্রহ থাকে সাধারণ মানুষের, কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং কোথায় কমছে সেটি আমরা যদি একটু দেখি। সেখানে আমি যদি দেখতে চাই যে দাম বাড়ছে আসলে রেফ্রিজারেটর, আসলে যারা ফ্রিজ এবং এই গরমের সময় ফ্রিজ কিনতে চান অথবা বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বসাতে চান তাদের জন্য দুঃসংবাদ আছে, কারণ এইখানে যে ভ্যাট অব্যাহতির সুবিধা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। তার মানে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের দাম বাড়ছে। মোবাইল ফোনের দাম বাড়ছে কারণ উৎপাদন ক্যাটাগরি ভেদে 2 থেকে 2.5% ভ্যাট বাড়ানো হচ্ছে এই মোবাইল ফোন উৎপাদনে। বাস ট্রাকের ব্যবসা যারা করেন তাদের জন্য দুঃসংবাদ আছে, কারণ এই বাস ট্রাক আমদানি তৈরির যে বডি তৈরির যে খরচ সেখানে 5% ভ্যাট আরোপ করা হয়েছে। এর পরোক্ষভাবে এর প্রভাব কিন্তু পরিবহন খাতে পড়তে পারে, এর প্রভাব পড়তে পারে পণ্য পরিবহনে। এর বাইরে যারা গৃহস্থালী পণ্য কেনার কথা ভাবছেন, বিশেষ করে টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী পণ্য, টয়লেট সামগ্রী, প্লাস্টিকের তৈরি এই ধরনের পণ্য কেনার ক্ষেত্রে দাম বাড়তে পারে, কারণ এখানে যে উৎপাদন পর্যায়ে যে ভ্যাট সেই ভ্যাট 7% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তিনি সুতা আমদানির ক্ষেত্রেও কিন্তু দাম বাড়ানোর প্রচেষ্টা নিয়েছেন এবং দেশীয় টেক্সটাইল মিলে যে উৎপাদিত সুতার ভ্যাট সেই ভ্যাট প্রতি কেজি সুতা এবং ম্যানমেড ফাইবার তৈরির সুতার জন্য যে কর সেটি এখন বর্তমানে প্রতি কেজিতে 3 টাকা রয়েছে, সেটিকে 5 টাকা করা হবে। এটি আসলে আমাদের বস্ত্র খাতের জন্য একটি বড় দুঃসংবাদ, কারণ তারা এই বস্ত্র খাত এমনিতেই বেশ সংকটের মধ্যে আছে এবং বিশ্বব্যাপী যেখানে ম্যানমেড ফাইবারের চাহিদা বাড়ছে সেখানে বাংলাদেশেও এটি উৎপাদনের জন্য উদ্যোক্তারা যখন চেষ্টা করছেন সেই সময়ে এই ধরনের উদ্যোগ নিশ্চয়ই এই খাতকে বাধাগ্রস্ত করবে বলে নিশ্চয়ই ব্যবসায়ীরা মনে করছেন। এছাড়া বিলাসবহুল জীবনযাপন যারা করেন, যারা হেলিকপ্টার ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ আছে, সেটি হচ্ছে হেলিকপ্টার আমদানিতে 10% শুল্ক বসানো হয়েছে। এর চকলেট যারা খেতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ আছে, কারণ চকলেট আমদানিতে যে শুল্ক রয়েছে 4%, $4 ন্যূনতম শুল্ক, সেটিকে $10 করা হয়েছে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি করা হয়েছে। তার মানে বাংলাদেশের বাজারে চকলেটের দাম অনেক বেড়ে যেতে পারে। এর বাইরে মার্বেল এবং গ্রানাইট যেগুলো এমনিতেই দামি পণ্য, সেই মার্বেল এবং গ্রানাইটের বর্তমানে যে সম্পূরক শুল্ক আছে 20%, সেটি বাড়িয়ে 45% করা হয়েছে। এটি কিন্তু নিশ্চয়ই দ্বিগুণেরও বেশি করা হয়েছে। এর থেকে বড় ধরনের রাজস্ব আদায়ের ইচ্ছা পোষণ করছেন অর্থ উপদেষ্টা। এর বাইরে মোটর 750 ওয়াটের ডিসি মোটরের আমদানি মূল্য 1% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। তার মানে 15 গুণ বাড়ছে এখানে শুল্ক, তার মানে দাম অনেক বেশি বাড়বে। এর বাইরে আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে আমি জানিয়ে দিচ্ছি। কসমেটিক্সের দাম বাড়বে, নারীদের জন্য দুঃসংবাদ। রড
রডের দাম বাড়তে পারে, যারা নির্মাণ কাজের সাথে জড়িত এবং রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত তাদের জন্য খুবই দুঃসংবাদ, কারণ রডের দাম, রড সিমেন্টের দাম এমনিতেই গত কয়েক বছর ধরে বেশ বাড়তি, সেখানে আরও একটি দামের বোঝা কিন্তু চড়তে যাচ্ছে। বাচ্চাদের খেলনার দাম বাড়ছে, তার কাটা দাম বাড়ছে, সব ধরনের স্ক্রুর দাম বাড়বে, নাট বল্টু, ইলেকট্রনিক লাইন, হার্ডওয়্যার, পোল ফিটিংস, সেলফ কপি পেপার, ডুপ্লেক্স কার্ড, কোটেড পেপার, প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম গ্লাস, বাটি, প্লেট, তামাক বীজ, সাইকেলের যন্ত্রাংশ, গর্ভবতী এবং দুগ্ধপানকারী মায়েদের ফুড সাপ্লিমেন্ট, বেভারেজ আইটেম এবং দরজার তালা, এই পণ্যগুলোর দাম বাড়বে। অন্যদিকে কোন পণ্যের দাম কমবে সেটিও এক নজরে আপনাদেরকে জানাতে চাই। আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক কমতে পারে, বর্তমানে 10% আছে, সেটি 5% নেমে আসবে। বাস এবং মাইক্রোবাস আমদানিতে দাম কমবে, যারা এই গাড়ির ব্যবসা করেন অর্থাৎ বাস মাইক্রোবাস যারা কিনতে চান আগ্রহী, তারা কিন্তু আগামী অর্থ বছরে এটি কিনে ফেলতে পারেন। সেখানে আমদানি শুল্ক 5% থেকে 10% থেকে কমিয়ে 5% করে হয়েছে এবং সম্পূরক শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। পরিশোধিত চিনির আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি যেটি বর্তমানে আছে 4,500 টাকা, সেটি কমে 4,000 টাকার মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে যারা চিনি পছন্দ করেন, বিশেষ করে চায়ে চিনি পছন্দ করেন, তারা আরও বেশি করে চিনি দিয়ে চা খেতে পারবেন। লবণের দাম কমতে পারে। ক্রিকেট ব্যাট, সিরিজ কাগজ, মাখন, পোড়ামাটির প্লেট, পচনশীল উৎপাদনে তৈরি গ্লাস, প্লেট এবং বাটি, জাপানের জনপ্রিয় সি ফুড, স্ক্যালপ, হোস পাইপ ইত্যাদির দাম কমতে পারে বলে আমরা বাজেট থেকে ধারণা করতে পারছি। দর্শক, আরও কিছু বিষয় আছে, যেমন অনেকগুলো পণ্যে খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে স্যানিটারি ন্যাপকিন এবং ড্রাইপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে যেই ভ্যাট অব্যাহতি এখন পর্যন্ত আছে সেটির মেয়াদ 2030 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি খুবই ভালো খবর, এটি আমাদের নারীদের জন্য এবং আমাদের তরুণীদের জন্য একটি ভালো খবর। এর বাইরে হাসপাতালের বেড উৎপাদনে ব্যবহৃত উপকরণ, খুচরা যন্ত্রাংশ আমদানি, স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে 2030 সাল পর্যন্ত। এপিআই উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে যেই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটিকে আমরা বলছি, সেটি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন খরচের যেই ভ্যাট অব্যাহতি রয়েছে বর্তমানে, সেটিরও মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। লিফটের স্থানীয় উৎপাদন, বাংলাদেশে লিফট তৈরিতে ভ্যাট অব্যাহতি আছে এখন পর্যন্ত, সেটিও বাড়ানো হয়েছে মেয়াদ। 2027 সালের জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে মোবাইল ফোন উৎপাদন এবং সংযোজনের ক্ষেত্রে। আপনারা জানেন দর্শক, বাংলাদেশে কিন্তু এখন মোবাইল ফোন উৎপাদন হচ্ছে, সংযোজন হচ্ছে, সব ধরনের মোবাইল ফোন কিন্তু বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। এই মোবাইল ফোন আমদানিতে সরকার যে সুবিধা দিয়ে আসছিল গত কয়েক বছরে, সেটিকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই কাজটি করেছে এবং সেটির যাতে সামনের দিনে আরও বেশি বিস্তৃত হতে পারে সেজন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে 2027 সাল পর্যন্ত। এলপিজি সিলিন্ডারের স্থানীয়ভাবে যে উৎপাদন হচ্ছে সেটিরও যে ভ্যাট অব্যাহতি আছে সেটির মেয়াদও বাড়ানো হয়েছে জুন 2027 সাল পর্যন্ত। এর বাইরে আমি যদি বলি যে বাজেটে আসলে বেশ কিছু নতুন বিষয় অর্থ উপদেষ্টা সেখানে প্রস্তাব করেছেন, নতুনভাবে পরিকল্পনা করেছেন। এর মধ্যে আমরা যদি কয়েকটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা বেশ কিছু, তার আগে আমরা বাজেটের একটি ফিলোসফির ক্ষেত্রে আমরা যদি দেখি যে এবারের বাজেটের দর্শন, আমি আগেই বলছিলাম যে বৈষম্য দূর করা, এবং এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছেন। তিনি বলেছেন, পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি হচ্ছে তার সুবিধাভোগ এবং সে সকল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও সরকার মনোযোগী হবে। সরকার মনোযোগী হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায়। গত 15 বছরে যেটির অভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে বাংলাদেশে, সেই সুশাসন প্রতিষ্ঠা, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার পূরণ এবং আগামী দিনে সরকারের এসব লক্ষ্য নিয়ে কাজ করছে। নানান সংস্কারের কথা তিনি বলেছেন যেগুলো চলমান আছে। এর বাইরে আরও অনেকগুলো বিষয় আসলে দর্শক আছে, আপনাদেরকে নিশ্চয়ই পর্যায়ক্রমে সেগুলো জানাতে পারবো। আমরা যদি দেখি এবারের বাজেটের যে ঘাটতি অর্থায়ন,
সেই ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। সেই ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে মোট ঘাটতির 1,25,000 কোটি টাকা তিনি কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে নিতে চান এবং এর মধ্যে 1,05,000 কোটি টাকা তিনি নেবেন ব্যাংকিং ব্যবস্থা থেকে, অর্থাৎ ব্যাংক থেকে সরাসরি ঋণ নিয়ে এই ঘাটতিটা মেটাতে চান অর্থ উপদেষ্টা। এবং এর বাইরে 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে আসবে বলে আশা করা হচ্ছে, যদিও এই মুহূর্তে আসলে বৈদেশিক ঋণ প্রাপ্তিটা বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। এই আগামী অর্থ বছরে সুদ বাবদ সরকারকে বড় অঙ্কের একটি অর্থ পরিশোধ করতে হবে, সেটি 1,22,000 কোটি টাকা। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি শিক্ষা সহ সব ধরনের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন খাতে সরকার জোর দিচ্ছেন। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের কথা বলা হয়েছে। এছাড়া আগামী অর্থ বছরে তারুণ্যের উৎসব উদযাপন করবে, সেখানেও 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এর বাইরে আরও অনেকগুলো নতুনত্ব এখানে আছে, আমরা সেটি পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।